ইউনূস সাহেবের ভাষণ, উনি আড়াইটার সময়, আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছেন। আয়োজন হিসেবে খুব সাংঘাতিক, সবাই তাকায় আছে। খুব কম মানুষ বোধহয় বাকি ছিল যে টিভিতে উনি কি ভাষণ দিচ্ছেন সেটা না দেখছে। যার সুযোগ ছিল কেউ বোধহয় বাদ দেয়নি। কিন্তু ভাষণটা সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য হলো, আজ থেকে ইউনূস সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন। হাসিনার হাতে জেনারেল মঈনের যে দশা হয়েছিল, আপনার খেয়াল করে দেখেন, না মঈন না ফকিরউদ্দিন, কেউ সেদিন থেকে, অর্থাৎ 2009 সাল থেকে দেশে ফিরতে পারে না। কেউ দেশে ফিরে আসেনি। শুধু তাই না, মঈনের 2 শাগরেদ ছিল, 2 বগলে, 2 ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার বারি আর ব্রিগেডিয়ার সিদ্দিকী। সিদ্দিকে বাগায় দিয়েছিলেন একটা মেজর জেনারেল, কিন্তু আর্মি থাকতে নেই। আর্মির চোখে আনসার বিডিপি কে দেখা হয় যে আর্মির বাইরের লোক, এবং যে গেছে আনসার বিডিপি প্রধান হয়ে সে আর আর্মিতে উঠতে পারবে না। একটা উৎসাহ নিচা জাতের লোক মনে করা হয়। তো উনি মেজর জেনারেলকে রক্ষা করার জন্য আনসার বিডিপিতে পাঠিয়ে দিয়েছিলেন ওনাকে। কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেন নাই, থাকতে পারেন নাই। আজকে ইউনূস ভাষণের পর থেকে ইউনূস সাহেব নিশ্চিত করে ফেললেন আমাদেরকে, আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন, আর জীবনে কতদিন দেশে ফিরবে না। এবং সেটা একা ইউনূস সাহেবের না, তার উপদেষ্টারাও কেউ আর দেশে ফিরবেন না। কথা এত দুপুরের বেলায় আর একটা শব্দ বলে দিই, এরকম কথা আমার কানে আসছে। তারা কোথায় গিয়ে উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে। ইন্ডিয়ার জন্য না, সরি, হাসিনার জন্য না ইন্ডিয়া আছে, ওনাদের জন্য কোন দেশ আছে? এই দেশটার নাম শুনেছি ইস্ট তিমুর, অনেকে চিনবেন না হয়তো। এটা এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল, খ্রিস্টান, ইন্দোনেশিয়া মুসলমান, কিন্তু এটা খ্রিস্টান অধ্যুষিত। এটা আলাদা করা হয়েছে, আলাদা করে ইস্ট তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে। শুনেছি ওনাদের গন্তব্য ওখানে, এবং অনেকে সেখানে জায়গা, থাকার জায়গা, বাসা, ফ্ল্যাট ওটাও নাকি কিনে ফেলেছে। তো সেই জন্য ওনারা যে জেনারেল মঈন হবেন তা রিফ্লেকশন হলো আজকে। হচ্ছে আমার প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন, এটা একটা দায়, সারা অবশ্যই দায় ঠেলা। কিসের দায়? ওনাদের হাতে ক্ষমতা পড়ছে, ক্ষমতা ছেড়ে যাইবেন কেমনি, ওই অর্থে দায়। এই দায়টা ফেললেন ওনারা এভাবে, যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন। আরেকভাবে বলা যায় এটা হলো বিএনপির তারেকের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে পলায়ন, তার কাণ্ডটা আজকে করে ফেললেন তুমি। এবং এটা এত স্টুপিড কাজ, এটা বোকা কারকর কাজ। দেখেন, মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না। ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে, মরার চান্স আছে, ওই জায়গায় মানুষ বোকা হয় না। তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ করে। তো এই বক্তৃতার আজকে এমনই গাধার বক্তৃতা, এমন স্টুপিড বক্তৃতা, যে উনি যে ফাঁসি দড়িতে লটকাই দিতেছেন এটা উনি খেয়াল করছেন না। নিজের স্বার্থ দেখার জায়গায় উনি নাই। উনি নিজেকে, নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটা টেনে আনছেন, নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তৃতা দিয়ে। উনি এমনই বেপরোয়া, এমনই ডেসপারেটলি উনি তৃতীয় দেশের আশ্রয় খুঁজতেছেন কোনো মতে একটা ফালাই থুয়া, যে যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি যাওয়ার আগেই ফাঁসি দড়িতে লটকে যান, এইটাও খেয়াল নাই ওনার। শুধু উনি না, উনি এবং ওনার উপদেষ্টারা, ওই যে যেগুলো বিশেষ সহকারী যোগ দিয়েছে, এগুলাও কেউ আর যাবে না। কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো এখন। যেমন দেখেন, প্রথমে যদি জিজ্ঞেস করেন, উনি গণভোটের অপশন রাখছেন, সবাই মনে হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে। এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে। না, এটা গেছেন না গেছেন কিছু একটা হয়েছে। প্রথম যে কথাটা হলো, গণভোটের অপশনটাই আবার রাখছেন কেন? এটা তো উনার কি লাভ হয়েছে, দেশের কি লাভ হয়েছে? না এতে না উনার কোনো লাভ হয়েছে, না দেশের কোনো লাভ হয়েছে, না কনস্টিটিউশনের কোনো জিনিসই লাভ হয়েছে। গণভোটটা করে কেন, মানে দরকার পড়ছিল কেন? হোয়াট ইজ দ্য আইডিয়া? গণভোটের আইডিয়াটা কেন? এর প্রয়োজনটা কি? গণভোটটা প্রয়োজনে এই কারণে যে 8ই আগস্ট থেকে যে সাহেব ক্ষমতাটা নিচ্ছে, এই ক্ষমতাটার ভিত্তি কি? কনস্টিটিউশনাল ভিত্তি। এইটা প্রশ্নবোধক ছিল। উনি বক্তৃতা আবার বলে ফেলছেন কিন্তু আমার উৎস গণভোটটা। আচ্ছা, গণভোটে যদি আপনার উৎস হয়, তাহলে আজকে এটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন? জুলাই সনদ আপনি নিজে সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না কেন? তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পাল্লে বললেন। তাহলে কি হইল? একদিকে বলতেছেন গণভোট্টান ক্ষমতা বসেছে, তাহলে গণভোট্টানে যদি আপনার ভিত্তি হইতে, তো সব ক্ষমতা ভিত্তি ওইটাই আপনার বৈধতা।
আপনি সেটাও আঁকড়ে ধরলেন না, আপনি চুপ্পুকে দিয়ে সাইন করালেন। কি হলো এটা? আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের এই কাণ্ডটা দিয়ে খুশি করতে। কাকে? তারেককে খুশি করতে। কি করলে তারেককে খুশি হয়? আর তারেককে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয়, তাকে যত কম পারা যায় বেজার করা। সবটা বেজার আপনি ঠেকাইতে পারেন নাই। এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে 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 ফাঁসির দড়িটা গলায় টেনে নিচ্ছেন, এটা হুঁশ নেই আপনার। Anyway, কিন্তু আপনি গণভোট আয়োজন করছেন কেন? এই প্রশ্নটা তুলছি কেন? উনি যা করেছেন তাতে গণভোটটা না করলেও ওনার কিছু যায় আসতো যেত না। গণভোট না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন। যেমন গণভোট নিজে কি কোনো ইনিশিয়েটিভের ক্ষমতাতে বৈধতার সমস্যা আছে, এটাতে কি কোনো হেল্প করছে তাকে? উত্তর হলো যে না। উনি এই অর্থে গণভোট চালু করেন, মানে গণভোটটা দেওয়ার ব্যবস্থা করছেন, সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ। উনি দিয়েছেন ইলেকশনের সাথে, কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা, ওনার ক্ষমতার বৈধতাকে এখতিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না। ভরসা করে এই অর্থে গণভোটটা দেন না এমনি। সেটা বুঝলাম কি করে? এইটা বোঝা গেল যেভাবে গণভোটটা দিচ্ছে উনি জুলাই সনদটা মানেন কিনা। আচ্ছা, কি আশ্চর্য! জুলাই সনদ তো ওখান থেকেও মানা হবে না, উনি যা বলছে। এইটাকে দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে, কিন্তু না। গণভোটে দিলেও আর না দিলেও দুটোই সমান। কেন? কারণ উনি নিজেই আবার বলতেছেন জুলাই সনদ যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওইটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে হবে। এবার বুঝছেন আমার কথা? অর্থাৎ গণভোটে কিছু করেন না না করেন, সকল জুলাই সনদে কিছু লেখা থাক আর না থাক, এগুলো কোনোটাই এখতিয়ার নাই, কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ, এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদে এটাকে পাশ করুক, তাইলেই বৈধ হবে। এই নিয়মটা, এই কায়দাটা উনি বিশ্বাস করছেন। উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোনো একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট, এটা নিজে নিজেই কনস্টিটিউশনের পার্ট হয়ে যায়, এটা তিনি বিশ্বাস করেন না। ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন না। ফলে এই জন্য প্রশ্ন করতেছে যে গণভোটটা দিলেন কেন? তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয়, তো তাহলে গণভোট শব্দ উচ্চারণের দরকার কি? বলতেন এটা জুলাই সনদ হয়েছে, জুলাই সনদটা পরবর্তী সংসদে পাশ হবে। ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদে 6 মাসে বলতে পাশ হতে হবে, হ্যাঁ এগুলো সবই বলেন, কিন্তু এগুলো কোনো কিছু দিয়ে ঠেকবে না। সবকিছুই তার মানে ফাইনালাইজড হবে, ফাইনাল সে শেষ বক্তব্যটা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্টকে। ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতায়, এবং সেই হবু সংসদের পার্লামেন্টটাই, এবং আরো মানে কি বলবো এটাকে, গাদা বলে শুনতে খারাপ লাগে, স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে। এটা হলো আলী রিয়াজের স্টুপিডিটি। আলী রিয়াজে বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ করার, কনস্টিটিউশনালাইজ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ। উনি বেশি বুদ্ধিমান তো, কমিউনিস্ট তো, এবং ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি বানিয়েছিলেন, না ঐক্যমত কমিশনের কথা বলছি না, কনস্টিটিউশনাল সংস্কার কমিটি, ওর ভিতরে অর্ধেকেরও বেশি 60%-এরও বেশি বোধহয় কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, তাদের কমিউনিস্ট। আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই। কার্ল মার্কস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না, কিন্তু সৈনিক ক্ষমতায় বিশ্বাস করেন। একজনকে মারবে, ওইটাই তো হাসিনার ভাষায় আয়নাঘর। আয়নাঘর বৈধ কার্ল মার্কসের চোখে, শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কার্ল মার্কস। এটাই শ্রেণী রাজনীতি, এটাই শ্রেণী রাষ্ট্র। এক শ্রেণী আরেক শ্রেণীর বিরুদ্ধে এইভাবে কমাবে, আয়নাঘরে রাখবে, গুণ ক্ষম অপরাশ করতে পারবে। এটা কার্ল মার্কসের বিশ্বাস, কার্ল মার্কসের রাষ্ট্র ধারণা এটাই। ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিচ্ছু দেয় আসে না, বিশেষ কাগজ মাত্র। তাহলে এই যে কনস্টিটিউশন কার্ল মার্কসের কিছু না, ফলে ওই কমিউনিস্টরা অর্ধেকে 60% মেম্বার হলো কমিউনিস্ট, ও কি বুঝবে? তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট খসরু বলে বেড়াইতেছে সংসদই সব ঠিক করে দিবে, সংসদেই পাশ করে দিবে যে এটা ওইটা কনস্টিটিউশন অংশ হয়ে যাবে। কোনো
কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দেওয়া হয়েছে কি হয় না, ইভেন কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা, এইটারও কোনো দরকার নাই। এটা বিশেষ করে ম্যান্ডেট খসরু আর সালাউদ্দিন দুজনেই তাই বিশেষ করে। তারেকা বিশ্বাস করে, কিন্তু তারেকা এই বিষয়ে কথা বলে নাই কখন, এদেরকে দিয়ে বলেছে। ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না। সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ। এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের, সর্বোচ্চ নেতাদের ধারণা হলো এটা, যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে যা লিখে দিবে, যা প্রস্তাব পাস করবে ওটাই কনস্টিটিউশন। এটা হচ্ছে তাদের ধারণা। তাহলে এটার সঙ্গে এইবার কনফ্লিক্ট হলো আসলে আলিরিয়াস কমিউনিস্টদের। তারা মনে করছে না না এটা হবে না, তাহলে বিএনপি একটু সুবিধা দিতে হয়, অল্টারনেটিভ দিতে হয়। আমি খসরু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিতাম। ওরাই সেই জন্য যেচে বলে দিছে যে নতুন যে সংসদটা, এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন, এখন ইলেকশন, এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদটা হবে, এই সংসদটা প্রথম 6 মাস না, এবার বললে উল্টা বুঝবে মানুষ, প্রথম 180 ওয়ার্কিং ডে মানে 180 দিন, প্রথম এবার বললে ভুল হবে, প্রথম 100 দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে। নামে কিন্তু জাতীয় সংসদ, কিন্তু আলিরিয়াজ লিখে গেছে যেভাবে, যে এইটা প্রথম 6 মাস মানে 180 দিন, 180 ওয়ার্কিং ডে মানে এটা 200 কেন 250 হয়ে যেতে পারে, কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে 2 দিন এক্সট্রা ছুটি, 5 দিন ওয়ার্কিং ডে। তাহলে 5 দিন, সপ্তাহকে 5 দিন ধরা হবে। এইভাবে ধরে 180 দিন যখন ক্রস করবে, তার ভিতরে একদিন পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই সংখ্যাগরিষ্ঠ দলে। ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, এই পাওয়ার ওদের থাকবে। এই ক্ষমতাটাই ইনস্যাট দিলেন আজকে। মানে এমনি তারা বেঁধে পিটাইতো বিএনপি বা সংখ্যাগরিষ্ঠদের যেই দল, ওরা এখন বেঁধে পিটাইলেও শুধু হবে না, ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই, মাইতে পিটাইলেও হবে না, তুমি আমার আরো সুবিধা করে দিলাম তোমাকে, তোমার একটা কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে দিলাম, তুমি সংখ্যাগরিষ্ঠদের এবার যা বলে দিবা তাই কনস্টিটিউশন অংশ হিসেবে। এবং খেয়াল করেন, তিনি সাহেব ক্ষমতা নিচ্ছেন 8ই আগস্ট 2024। এই 2024 থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতা কোনো বৈধতা নাই। এটা না পুরান কনস্টিটিউশনের অংশ, না কোনো নতুন বৈধতা তার আছে। এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতেন। গণভোটে দিয়ে যে জনগণ এটাকে হাঁ বলে দিত, তাইলে ইউনূস সাহেব বৈধ হয়ে গেছেন 8 তারিখ থেকে। 8ই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানিয়েছেন, যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন, এগুলো সব বৈধ হয়ে যেত। ওনাকে আর বৈধতার জন্য হবু সংসদের দিকে মুখ চেয়ে থাকতে হতো না, উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে গেল। এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল, যে দুদূরের সাথে মিশে না যায়। মিশে যায় মানে এখন যে যেটা করলেন উনি, গণভোট আর দিয়ে একসাথে, তার মানে তখনও তাহলে কি হবে, গণভোটের রায় যখন আসবে বাই দিস টাইম সংসদের রায় এসে যাবে, এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে সে হুমকি দিবে, তাই গণভোটের কোনো রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয়, বিএনপির বিরুদ্ধে যদি ধরা যায় গণভোটের রায়টা হচ্ছে, সে বলবে গণভোটের রায় ফালা রাখে, আমরা সংসদে এসে গেছি, আর দরকার নেই। তাহলে এই হয়ে গেছে জিনিসটা এখন। ওকে, তাহলে সার কথাটা কি? সার কথাটা হলো এই যে ইউনূস সাহেব বিএনপিকে খুশি করলে, কি করলে বিএনপি খুশি হবে, সেই দিকে তাকিয়ে আজকের কাজগুলো করেছে। দরকার ছিল না গণভোট দিয়ে যে উনি যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন, এটা নিলেন না। তাহলে এখন কি হলো? তাহলে এখন যেটা হলো, হাসিনা ঠিক যেভাবে করেছিল, যে আমাকে 2008 সালের ইলেকশনে কিন্তু জিতাইবা তোমরা, তুমি মহিউদ্দিন, বুঝছো, তুমি মঈনুদ্দিন যদি আমাকে না জিতাও, কেমনে জিতাইবা আমি জানি না, আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে, তুমি ক্ষমতায় আছো। যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা দখলের দায়ে তোমাকে ফাঁসির বয়স কাটে চড়াবো। এই চুক্তি করছিল। এইটাই আপনার সবচেয়ে বড় দলিল প্রণব মুখার্জির বই, আমি বহুবার বলছি এই কথা, আজকে ওদিকে যাচ্ছি না। ইউনূস সাহেব করলেন কি, নিজেই দড়িটা গলাটা আগায় দিলেন, যে এখন আমরা কাটেন। এটা দিয়ে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তারেকের সাথে ডিল করে আলেছে, ভাই আপনি জিতাই দিবানি, আমার একটু পালা জিতে দিয়ে। আচ্ছা, এই তো চুক্তিটা পড়ছেন, হ্যাঁ আপনার পালাইতে দিবে। হাসিনা নাই ওদেরকে পালাই যেতে দিছিল, তবে দেশে তো ফিরতে দেয়নি।
বা ওরা নিজেরাও সাহস করে কেউ দেশে ফিরতে পারে না। এমনকি মাসুদ, যে মাসুদের কারণে 111 কুটা করতে পারছিল, তাকে অস্ট্রেলিয়ানে কোথায়, মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় জানি রাষ্ট্রদূত করে ফাঁকা রাখছে সুযোগ দিয়ে, এবং একটার পর একটা হাসিনা তার এক্সটেন্ড করে গেছে, বোধহয় 3বার এক্সটেনশন দিয়েছে তার রাষ্ট্রদূত হিসেবে। শেষে দেশে ফিরে আইতে চাইছে, এখন দেশে ফিরে আইনে এইবার নিজের দল থেকে, আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল, তো উনি প্রথম হ্যাঁ বলো, পরে বলতেছেন না, এটা দেখে খারাপ লাগবে, আমি বলে দিতে চাচ্ছি আপনি জাতীয় পার্টি দেখে খারাপ। তো উনি ফেনী থেকে জাতীয় পার্টির হয়ে দাঁড়াচ্ছে, উনি আর সংসদ সদস্য লাভ হয়েছে কি, যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা নিচ্ছে, টাকা মারছে প্রায়, এই যে এক লোক পিছু 10 লাখ টাকা পাইছে, 1 লাখ টাকা খরচ হয় নাই, এই টাকাটা মাইরে খাইছে না, হাসিনা সরকার থেকে এই সুবিধা পাইছে। এমনকি এই সুবিধাটা ইউনূস সরকার আসার পরও খাইছে। ইউনূস সাহেব যখন এটা ভেঙে দিচ্ছেন প্রায় 8 মাস পরে, তারপরে তো এটা কমে গেছে, কিন্তু এটার জন্য ওনার বিরুদ্ধে কোনো মামলা এখনো হয় নাই। মালয়েশিয়ায় বহুত হয়েছে করেছে ইউনূস সাহেব, কিন্তু কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এনিওয়ে, তার মানে মাসুদরা এইভাবে সুবিধা পাইছে, মাসুদ হাসিনাকে ফেভার করছে ডাইরেক্ট তাই। কিন্তু মঈন না ফখরুদ্দিন দেশে ফিরতে পারছে, তাহলে ইউনূসের বেলায় কি হবে? ইউনূস নিজেই এই জিনিসটা বেছে নিলেন, এই দড়িটা নিজের গলায় পরে নিলেন আজকে, যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায়, উনি সেটা করতে গেলেন না। না, বিএনপিকে অখুশি করে তো লাভ নেই, বিএনপিকে খুশি রাখলে আমি একটা আরামে তত্ত্বরায় সেটা এখন ইস্তিমুরে যাই আর আমেরিকায় যাই, ওনার তো নাকি শুনি আমি 5 দেশের পাসপোর্ট আছে, যেখানেই যান না কেন ওনার কোনো অসুবিধা হয়। আর দেশে ফিরত কি দরকার, দেশে ফিরত না চিন্তাকে লো হবে তার, তা আজকে উনি সেটা কল্পনা করছেন আসলে এগুলো দিয়ে। তো এই জন্য বলছে এটা স্টুপিড, এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণভোটে দিয়ে দিতেন, গণভোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন ক্ষমতা হিসেবে, তা আপনি সেটা করলেন না, আপনি বিএনপিকে খুশি করার জন্য গণভোট আর একসাথে দিলেন, যাতে গণভোটে কোনো প্রভাব খায় না থাকে, সংসদে আসল কথা। প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়াজ সাহেব করছেন কি, বিএনপি যেটা চায় নাই, কনস্টিটিউশনাল পাওয়ার চায় নাই, ওরা বলছে সংসদ হলেই হবে, আলী রিয়াজ ওইটাকে আরো বলে দিচ্ছে প্রথম সংসদ তো বটেই, একই সঙ্গে তাদের কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে টোটাল 180 ওয়ার্কিং ডে এর পর্যন্ত, এবং সেইটাই মূলত পাস হয়েছে। তাহলে কি পরিমাণ ক্ষমতা দিচ্ছে এবার চিন্তা করেন। মানে এটা হলো যে চেয়ে ফাঁসির দড়ি নিজে পরাত্মক আরো করা কিছু, অনেকটা যেন ফাঁসিতে লটকানোর আগে নিজের কবরটাই নিজে খুলে রেখে গেছে, ভাই আমি ফাঁসি হয়ে গেলে পরে আমাকে কবরে দিয়ে না। এনিওয়ে, কি বলবো নাকি, তাহলে এখন আরেকটা কনসিকুয়েন্স, তাহলে কি হলো, তার মানে এখন এই অনুসারে অবৈধ, ওনার ক্ষমতা কোনো বৈধতা নেই। তাহলে যে নির্বাচন ডাকতেছেন এটার এখতিয়ার কই, গণভোট দিতেছেন এটার এখতিয়ার কই, এই প্রশ্ন উত্তর নাই ওনার কাছে। প্লাস আজকে আরেকটা প্যাচ বাধায় বেড়াইছে, দেখেন আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই, ইয়ের আদেশ, ওই যে ইলেকশনটা কোন আইনে হবে, ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিক্যাল পার্টি রেগুলেশন, এইটা 3বার উনি বদলাইছেন, এই যে 3য়বার বদলায় বললেন যে জুলাই সংসদের যাদের বিচার হবে আইসিটি কোর্টে, যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি হারাবেন। এটা হলো 3য় অধ্যাদেশ, তার 3য় সংশোধনী, এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন। তো তাইলে আজকে আবার প্রেসিডেন্টকে সাইন করালেন কেন? প্রেসিডেন্টকে দিয়ে তো অধ্যাদেশগুলো দাঁড়ি ঘোষণা দেন নাই, তো ওগুলোকে নিজে সাইন করছে, তাহলে কি ধরলো, তাহলে ওগুলো সব ভুয়া লিগ্যাল স্ট্যাটাস যেটাই হচ্ছে। আপনি আজকে ইউনুসকে দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি, এটি তো আসলে বুঝাইলেন, চুপ্পু দিয়ে সাইন করানোর মানে তাই, নিজে না করে। আর একদিন নিজে করছিলেন কেন, তাহলে এই তো দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল। তো আপনি যদি চিপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার এখতিয়ার তার, তাহলে আগে যেগুলো অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবৈধ হয়ে গেছে, তাছাড়া কি লাগাইলেন বুঝেন। এইবার কোনো কিছুতে চিন্তা নেই। আচ্ছা, আমি যতদূর জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার ভিতরে আবার বেশি অ্যাডভাইজার যারা লিগ্যাল অ্যাডভাইজার, এরা সব আইনের লোক, কিন্তু তাও মানবাধিকার করার লোক কিংবা আইনের মাস্টার, তারাই বুদ্ধি দিচ্ছে তাকে, বোঝা না? মানে তারও রেডি আছে যে কেমনে তারেকের ঘাটে জিনিসটা লটকাই দিয়া তারেক আমাদেরকে যেতে দিয়ে দিবি, এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে। সেটা আজকে ওনারা সংগঠিত করলেন, মানে যে এত বড় স্টুপিড হয়
মহিন্দ্র একটু একদম করে নাই, বাধ্য করেছে, যতটুকু করতে বাধ্য হয়েছে। আরো একটা কাণ্ড করেছে, শুধু হাসিনাকে জিতাই উনি থামেন নাই কিন্তু। হাসিনাকে জিতানোর পরে একটা ইন্ডিয়াকে দিয়ে পিলখানা ঘটাই দিচ্ছে, নিশ্চিত করছেন যে পিলখানাটা ঘটুক, এবং আরামে ইন্ডিয়া এটা ঘটাই দিয়ে চলে যেতে পারবে ইন্ডিয়ান লোকগুলো, এটা নিশ্চিত করছে। এখন ইনু সাহেব কি সেটা নিশ্চিত করলেন? তার বিনিময়ে কি ওনারা দেশ থেকে অনুমতি পাবেন? মইন দেশ থেকে অনুমতি পাইছিল কিন্তু পিলখানারও পরে, পিলখানারও আরো অন্তত 1-1.5 মাস পরে। ইউনূস সাহেবরাও কি একই রকম হবে? তার মানে কি আজকের ঘোষণা দিয়ে, ইউনূসের ঘোষণা দিয়ে পিলখানা 2 হওয়াটা নিশ্চিত করে গেলেন এই ঘোষণা দিয়ে? ওনারা এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানা তারাও কিল হবে না? বুঝি না, মানুষকে এত বোকা হয়? কি তাদেরকে এত নিশ্চিত করছে? আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে, তারেক চাইছে তো এই ক্ষমতাটাই। এই জন্য তো এখনই নির্বাচন 7 আগস্ট থেকে বলে আসতেছে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে। এটা কারণ কি? কোন সংস্কার ছাড়া ইলেকশন দিতে, এবং তাই তো হয়েছে আজকের ঘোষণাতে, তাই উনি রাজি হলেন। তাহলে এই সংস্কার দরকার ছিল কি? কারণ বোঝা মুশকিল আসলে ওদের কাণ্ড কারখানা দিকে। ইউনূস নিজে তার মানে আগামী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দিয়ে গেলেন যে তারা কনস্টিটিউশন পর্যন্ত বলা যেতে পারবে, যা খুশি করতে পারবে। কতদিন? কার্যকর ভাবে 180 দিন সংসদ চলা পর্যন্ত। তার মানে 180 দিন তো ওনাকে ঝুলে থাকতে হবে। ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে, কিছু করেন না ওনার হাতে কিছু না এটাকে ঠেকাইতে পারে। বরং উল্টাটা, উনাকে ধরা যাক ওইটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলটা, বিএনপিকে জিতা যদি নিশ্চিত করে দেন, তারপরেও কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে ওনারা এই 8ই আগস্ট থেকে একদিন পর্যন্ত যে ক্ষমতায় উনি ছিলেন, এটা যে বৈধ হবে, তারেকরা দয়া করে বৈধ করে দিবে, তার কি গ্যারান্টি আছে? ঝুলাইতে পারে, একটা একটা করে কাপড় খুলে নিতে পারে, বলতে পারে আপনার অমুক সম্পত্তিটা আছে, এটা আমার নামে দেন, এটা দেন, ওইটা দেন, সেটা দেন। যতক্ষণ তার দেন তো সন্তুষ্ট না হবে, ততদিন আপনাকে এভাবে ঘুরে দিব। তা আপনারা যেচে এটা রাজি হয়ে গেলেন, বোঝা খুব মুশকিল আসলে। কেউ কি নিজের ফাঁসির দড়ি এইভাবে গলায় টেনে নেয়? আমার জানা নেই আসলে। এনিওয়ে, এখন এটা করে ফেলছেন, তার মানে জিনিসটা হচ্ছে সার কথা এই, বিএনপি এবং ইন্ডিয়া যেভাবে চাইছিল ইউনূস গভর্নমেন্টটা শেষ হবে, ঠিক সেইভাবে ইউনূস সাহেব গলা পেতে দিলেন আজকে। এটা হচ্ছে সার কথা। তার নিজের ক্ষমতার বৈধতা পাওয়ার সুযোগ ছিল, সেটাকেও নিলেন না, এটা বিস্ময়কর। তারা এতই নিশ্চিত যে একটা কনস্টিটিউশন রাজনীতি না বোঝা ইউনূস সাহেব, একটা অজ্ঞ এ ব্যাপারে ইউনূস সাহেব, তার নাদানিদেরও কোনো সীমা থাকলো না। এমনই নাদান যে উনি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা না, নিজে দেখতেছেন যে ফাঁসির দড়িটা সামনে আসছে, উনি আরো ওইটাকে ডেকে নিয়ে গলায় পড়ে কপাল। সো ইন্ডিয়ার হাতে চলে গেলেন, বাংলাদেশকে আরেকবার ডুবে দিয়ে গেলেন তারেক এবং ইন্ডিয়া। এবং মইনের মতন তো বেরিয়ে যাবো চিন্তা করছেন, পারবেন কি না ওটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। খালি একটা কথা বলবো সাথে, লাস্ট কথা, আজকে আদালত পরে একটা মজার ঘটনা ঘটেছে। এই প্রথম আওয়ামী অ্যাডভোকেট গুলা, অ্যাডভোকেট মানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা রীতিমতন প্রকাশ্যে শো করছে একটা, এবং সেখানে যে ব্যানার টাঙাইছে, দাবি জানাইছে, দাবিটা হলো, সেটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, অবৈধ সরকারের সাজানো বিচার এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যান ডাউন কর্মসূচি। বোঝা গেছে না? বোঝা নাই। মানে হাসিনাকে যে ফাঁসির অর্ডার আজকে দিয়েছেন আপনি, মানে 17 তারিখে ঘোষণা হবে, এইটা হলো অবৈধ সরকার, অর্থাৎ ইউনূস সরকার অবৈধ, এটা বলতেছে, এখনই বলতেছে। সো ইউনূস সরকার অবৈধ এবং এই বিচারটা সাজানো বিচার, এর প্রতিবাদে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী ওলারা, আওয়ামী আইনজীবীরা এই মিটিংটা করছে। উপরে লেখা আছে, এটা আবার বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্ট, সেখান থেকে এটা ছাপ দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দেবো, নিজেরা দেখে নেবেন। আর এত কিছু দেখার পরেও কি ইউনূস সাহেবের হুঁশ হচ্ছে না? ওনাকে তো অবৈধ বলতেছে আওয়ামী লীগের এখন থেকে, এরপরে উনি বুঝতেছেন না উনি কি করে নিজের গলা থেকে ফাঁসির দড়িটা সরাবেন। আই ডোন্ট নো আসলে মানুষ কি করে নিজের মৃত্যু সম্পর্কে এত বেখেয়া থাকে। থ্যাংক ইউ।